সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে ভব সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে হৃদে কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎপর বেদ ভানে পরব্রহ্ম পরাৎপর বেদ ভানে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে মনোবারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ তারে হরি চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে হৃদয় গ্রন্থি বিদারক কারক হে মম মানস চঞ্চল রাত্র দিনে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয়দায়ক হে ত্রয়তাপ হরে তব নাম গুণে ত্রয়তাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে অভিমান প্রভাব বিমর্দক হে গতিহীন জানে তুমি রক্ষক হে চিত সংকেত বঞ্চিত ভক্তি ধানে চিত সংকেত বঞ্চিত ভক্তি ধানে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে
জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভবরোগ বিকার বিনাশক হে, মনু যেন রহে তব শ্রী চরণে, মনু যেন রহে তব শ্রী চরণে। গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে, 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 গুরুদেব দয়া কর দীন জনে। বসো শিষ্য, বসো। বলো কি বলার আছে। হে গুরুদেব, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকে আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জেগে উঠেছে। সেগুলো উত্তরের জন্য আমরা আপনার কাছে এসেছি। খুব ভালো, খুব ভালো কথা বলেছো তুমি। এর প্রশ্ন তোমাদের মনে আসার জন্য আমি সত্যি খুবই আনন্দিত। বলো কি প্রশ্ন, কি জানো? নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল? এর উদ্দেশ্য কি? নাট্যশাস্ত্রের উৎপত্তি আসলে 4টে বেদ আছে। নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে। তো ঋক, সাম, যজুর কথা তোমরা নিশ্চয়ই শুনেছ। তো ধরিত্রীতে যখন প্রচন্ড রকমের অসহযোগিতা, প্রাণ নেওয়া এবং নানা রকম নোংরামি ঘটতে থাকে, তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মাকে বললেন যে গুরুদেব এমন কিছু একটা করুন যাতে মানুষ তার স্বমহিমায় ফিরে আসতে পারে, এইরকম কাউকে যেন আঘাত না করেন, সবাই মিলে যাতে ভালোবেসে থাকতে পারে। সেই সময় ব্রহ্মা ভরত মুনিকে ডাকে। ভরত মুনিকে বলে, দেখো এমন একটা কিছু করো যা দেখাও যায় এবং শোনা যায়। সেই থেকে ইংলিশ আসছে, চিন্তা ভাবনা বা শুরু এরকম বলতে পারো। কিন্তু গুরুদেব, বেদ হলো জ্ঞানের ভান্ডার। বেদের মধ্যেই রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব রহস্য। তাহলে বেদ হয়েছে এই উদ্দেশ্য পূরণের জন্যই তৈরি। তাহলে নতুন করে ধর্মগ্রন্থ কেন? হ্যাঁ, বাহ, এটা খুব ভালো কথা। আসলে বেদটা সবার কাছে খুব একটা সহজলভ্য। সেই কারণেই ব্রহ্মা বললেন ভরতকে যে তুমি এমন একটা কিছু করো যা সবাই বুঝতে পারে, সবার ভালো লাগে, এমন একটা কিছু তুমি আবিষ্কার করো। এর ভরতের যে নাট্যশাস্ত্র, সেটাতে তুমি ঋগ্বেদ থেকে নেওয়া তার নাটক, সামবেদ থেকে নেওয়া তার গান, যজুর্বেদ থেকে নেওয়া তার সংলাপ এবং অথর্ববেদ থেকে তার সারাংশ, এই সবগুলোকে মিশ্রণ করে তৈরি করা হয় এই নাট্যশাস্ত্র। সেই জন্য এটাকে পঞ্চম বেদ বলা হয়। 4টি বেদের একত্রিত, সেটা কেমন গুরুদেব? যে বললাম তোমাকে, যে যেমন দেখো সবাই তো ঋগ্বেদ, ঋক, সাম, যজুর, সবার পক্ষে পড়া সম্ভব নেই এবং সবার কাছে নেই। ফলে ভরত মুনি ঠিক করলেন যে এমন একটা কোনো ঘটনা যেটা ঋগ্বেদ থেকে নেওয়া হবে, তার সঙ্গে সঙ্গীত
যেটা নেওয়া হলো সামনের থেকে, তার কিছু ঘটনার পরিপ্রেক্ষিত নেওয়া হলো অথর্ববেদ থেকে, এবং ঋক্সাম যজুর্বেদ থেকে নেওয়া হলো এর কাঠামো। এই সবগুলো মিশিয়ে তৈরি হলো নাট্যশাস্ত্র, যা সবাই বোঝার মতো। গুরুদেব, পঞ্চম বেদ মানে অর্থাৎ নাট্যশাস্ত্র কি শুধু দেবতাদের মনোরঞ্জনের জন্যই তৈরি? না, মোটেই না। এই প্রশ্ন একবার দৈত্যরাও দেবতাকে ব্রহ্মকে করেছিল, ব্রহ্মাকে করেছিল। বললেন না, এটা কখনোই দেবতাদের আনন্দ চরিতার্থ করার জন্য না, এই সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের যে সুখ দুঃখ, এবং এই নাট্যশাস্ত্রকে এবং এই নাটককে এগিয়ে নেওয়ার জন্য সবার, মানে যারা পরিচালক তাদের এবং পরিবারের সবার, তাদের সাহায্য করা উচিত। কেন শিল্প তৈরি করতে গেলে সবার সাহায্য না ছাড়া শিল্প তৈরি করা সম্ভব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর কোনো ভৌগোলিক পরিস্থিতি, এটা সবার কাছে, সব জায়গাতেই, সারা পৃথিবীতেই এটা গ্রহণযোগ্যতা। এর যে দুঃখ, এর যে আনন্দ, এর যে বেদনা, এটা দেখলে এই সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই কারণেই নাট্যশাস্ত্র লেখা, এবং সেই কারণে নাটক ভালো লাগে এরকম খুব কমই দেখা যায়। অবিশ্বাস্য সমগ্র সৃষ্টির সূচনা লৌকিক ও অলৌকিক ও বহুধর্মীয়, প্রাণীর ভারের ব্যবস্থাপনাও শিল্প। গুরুদেব, নাটক তো আসলে অপরিহার্য শিল্প, তাহলে হ্যাঁ, তুমি যেটা বলতে চাইছো, তবুও সবার মুখে এই গ্রহণযোগ্যতা পায় না। সমস্যাটা এখানে, এর জন্য যে সাহায্য সবার করা উচিত সবাই সেটা করে, ফলে সেই গ্রহণযোগ্যতাটা তৈরি হয়। এই গ্রহণযোগ্যতাটা তৈরি হওয়ার জন্য যে ব্যবস্থাটা আমাদের আছে, সেই ব্যবস্থা যদি সাহায্য না করে, সবার মধ্যে গ্রহণযোগ্যতা আসবে বলতে। এটা শুধু আমাদের এই ছোট্ট জায়গা বলে, সারা পৃথিবী জুড়ে যদি এর প্রচার ঠিক মতো করা হয়, এর ভালো মতো শিল্প করাটা আমাদের কাজ। শিল্প যদি তৈরি করা যায়, যদি সত্যি সত্যি ঠিকভাবে সরকার তৈরি করে, তা সবার কাছে গ্রহণযোগ্য। তাহলে এতে আনন্দ, বেদনা, দুঃখ, মনোরঞ্জন সবই আছে। এটা একটা সত্যি খুব ভালো প্রশ্ন করেছে যে এটার গ্রহণযোগ্যতা কেন পাওয়া যাচ্ছে। তাই আমরা চেষ্টা করছি যাতে সবাই কাছে গ্রহণযোগ্য হয়। আর কিছু তোমাদের জানা আছে না? আরেকটা কথা দেখো, এই নাট্যশাস্ত্র আমরা যেভাবে অধ্যয়ন করে চলেছি, যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করো এবং একটু পরে আমরা গিয়ে যে নাটকের উপস্থাপনা দেখব, তাতে আমি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। পঞ্চম বেদ সমস্ত রাগের বেদ? হ্যাঁ, সমস্ত কিছুকে মিলিয়ে, মানে ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটে বেদের সংমিশ্রণ করে, এবং তার সঙ্গে যেটা তোমাদের প্রথমে বললাম, এই জিনিসটা যেটা ঋক, সাম, যজু, অথর্ব থেকে পাঠ না হয়েছে, তারপর ভরতমুনি সৃষ্টি করেছে তার নিজস্ব এই অভিনয় নাটকের বেদ ছিল না, সেটা যোগ করে এই পঞ্চম বেদ তৈরি করা হয়েছে। মানে এর মধ্যে সমস্তটা রয়েছে। ফলে এটা অধ্যয়ন করলে বা এর চর্চা করলে সবাই ভালো হওয়া উচিত এবং ভালো হবে। তোমরা সবাই চলো, দেখো নাটক, আমি আশা করি তুমি বুঝতে পারো। হ্যাঁ, যে কথা বলছিলাম, হ্যাঁ, এই যে মানুষের যে প্রত্যাশা,
প্রশাসন ইচ্ছে করলে যদি মনে করে তাহলে সেটা কিন্তু সবার মধ্যে বিস্তার করতে পারে এবং করা উচিত বলেই আমার মনে হয়। নাটকের যে কি বলবো, নাটকের যে যোগ, নাট্যশাস্ত্রের যে যোগ, সেটা সবার মধ্যেই যদি প্রসার লাভ করে তাতে এটা আমাদের সমাজের লাভ, আমাদের প্রত্যেকের ব্যক্তি আমরা কীভাবে চলবো, কীভাবে আমরা জীবন ধারণ করবো, এবং এতে সবারই আশা করি ভালোই। আচ্ছা, নমস্কার। আমরা আমাদের নাটক আজকে এখানেই শেষ করলাম।